আজকে আমরা একটা নতুন ধরনের বিষয় নিয়ে আলোচনা করা শুরু করব, যেটার নাম হচ্ছে চলরাশি, যাকে ইংরেজিতে বলে ভ্যারিয়েবলস। তোমরা ছোটবেলা থেকে অঙ্ক যেটা শিখেছো সেটাকে আমরা যদি বলি যে অঙ্কের কি বিষয় তোমরা শিখেছো, মূলত পাটিগণিত, যেটা একটা বাস্তব সংখ্যা দিয়ে হিসাব হয়। দুটো সংখ্যা তোমাকে দিলাম, তার যোগ বিয়োগ গুণ ভাগ এবং অন্যান্য সংখ্যা দিয়ে নানা রকম হিসাবপত্র করা, এইগুলো আমরা এই পাটিগণিতের বিভিন্ন অঙ্ক এটার মাধ্যমে শিখেছি। জ্যামিতিও তোমরা কিছু কিছু শিখেছো, যেমন ধরো বিভিন্ন রকম যে আকৃতি, সেই আকৃতিগুলোর পরিচয় এবং সেগুলোকে কি করে আঁকা যায়, সেগুলোর বিভিন্ন রকমের যে বৈশিষ্ট্য কি আছে, এইগুলো তোমরা এই যে তোমাদের এখনকার যে শ্রেণীতে পড়ো তার আগেই তোমরা অনেক শিখে ফেলছো। তোমরা হয়তো তোমাদের যারা দাদা দিদি এদের কাছ থেকে শুনেছো যে বীজগণিত বা অ্যালজেব্রা বলে একটা জিনিস আছে। তো এই যে আমরা গণিত যেটা অঙ্ক, সেই অঙ্কের মধ্যে পাটিগণিত, বীজগণিত, এরকম নানা রকম আলাদা আলাদা বলছি। তো এগুলোর ব্যাপারগুলো কিন্তু যে খুব একটা আলাদা তা নয়। তোমার যারা দাদা বা দিদি উঁচু ক্লাসে পড়ে, তোমাকে খুব চমকায় দেখবে মাঝে মাঝে, তুই জানিস অ্যালজেব্রা, তুই জানিস বীজগণিত কাকে বলে? আমি কিন্তু জানি, এক্স দিয়ে অঙ্ক করতে হয়, তুই পারিস? তুমি তো ভয়ে লজ্জায় পালিয়ে গেলে, বাবা আমি তো 1 2 3-এরই হিসাব করতে ঠিক মতো পারি কিনা জানি না, আমাকে আবার কি সব এক্স টেক্স বীজগণিত অ্যালজেব্রা এসব বলছে। তো সে যাই বলুক, এতে আমাদের কিচ্ছু আসে যায় না। আমরা যে সাধারণ পাটিগণিতের হিসাবপত্র শিখেছি, আমরা দেখব যে সেই হিসাবপত্র যা শিখেছি তার থেকে যে মূল ধারণা, সেই মূল ধারণাটাকে আমরা এগিয়ে নিয়ে গিয়ে এই যে বীজগণিত ব্যাপারটা, অ্যালজেব্রা, সেই অ্যালজেব্রার যে একদম প্রাথমিক ব্যাপার সেইখানে পৌঁছে যেতে পারি। আর এই পথে পৌঁছাতে গিয়ে আমরা দেখব যে এটা এমন কিন্তু কিছু নয়, আমরা পাটিগণিতে যা করতাম সেটাকেই একটু অন্যভাবে বলা। তো এই যে পাটিগণিতে যা করতাম সেটাকে একটু অন্যভাবে বলে বীজগণিতের দিকে এগিয়ে যাওয়া বা অ্যালজেব্রার দিকে এগিয়ে যাওয়া, সেই এগিয়ে যাওয়ার পথে আমাদের আজকের এই আলোচনা চলরাশি বা ভ্যারিয়েবলস এর উপরে। তো এই চলরাশি বলতে আমরা যেটা বলছি বা বোঝার চেষ্টা করছি, সেটা বোঝার জন্য আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। যে এই যে চলরাশি আমরা বলছি, এই চলরাশির মধ্যে দুটো কথা আছে। বাংলায় একটা হচ্ছে চল, আর একটা হচ্ছে রাশি। তাহলে এই চলটাই বা কি আর রাশিটাই বা কি? চলো বলতে তো আমরা মনে হয় যে আমরা চলছি এরকম আর কি, কিন্তু আমরা চলছি এই ব্যাপারটার মানে কি বলতো? এখন আমরা যেখানে আছি একটু পরে আর সেখানে নেই, তার আর একটু পরে আরো অন্য জায়গায় আছি। তো এই যে ব্যাপারটা চলমান ভাবে পরিবর্তিত হতে পারছে, সেই চলমান ভাবে পরিবর্তিত হতে পারাটা এই চলরাশি, যেটা সেই চলরাশির একটা বৈশিষ্ট্য। রাশি তো তোমরা বোঝো যে একটা, যে তোমার, তুমি এটাকে সংখ্যাই বলো, একটা সংখ্যা, কিন্তু সংখ্যাটা স্থির নয়, সংখ্যাটা পরিবর্তনশীল। এবারে এইরকম একটা যে ওপর ওপর আমরা কথা বলছি, সংখ্যাটা স্থির নয়, সংখ্যাটা পরিবর্তনশীল, এরকম এই বাড়ি বাড়ি কথা শুনতে না আমাদের ঠিক ভালো লাগে। চলো আমরা একটা ছবি দেখে একটা উদাহরণ দিয়ে এটাকে বোঝার চেষ্টা করি। এইখানে দেখো, তোমাদের এক বন্ধু একটা আপেলের ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। অনেকগুলো আপেল দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখতে। আপেল খেতে কত ভালো আমরা জানি না, কিন্তু দেখতে তো খুব সুন্দর। তো এই যে আপেলের ঝুড়িটা, এই আপেলের ঝুড়িতে একদম প্রথমে 3টে আপেল ছিল।
তো এই যে তিনটে আপেল ছিল, এটা ছিল কোনো এক সময়। তাহলে আমি যদি বলি যে আপেল ছিল, এই ব্যাপারটাকে আমি বোঝাতে চাইছি, বা আপেল কটা এইটাকে আমি বোঝাতে চাইছি। এটাই আমার সবসময় একটা জানতে হবে যে ঝুড়িতে কটা আপেল ছিল, আছে, থাকবে। তো এই যে আপেল কটা, এটা কিন্তু স্থির নয়, এটা সেই চলর যে চলমান ব্যাপারটা বললাম না, এটা তার মধ্যে আছে। প্রথমে তিনটে ছিল, তারপরে আমরা একে একে নতুন আপেল যোগ করছি। আমাদের এই বন্ধু আপেল গাছের সামনেই হয়তো দাঁড়িয়ে আছে, একটা একটা করে আপেল পাচ্ছে আর পেরে এখানে আপেল যোগ করছে। তাহলে প্রথমে ছিল তিনটে, তারপরে তিনটে থেকে হলো চারটে, পাঁচটা, ছটা, এরকম করে চলতে চলতে থাকবে। এখন ঝুড়িতে কটা আছে আমরা গোনার চেষ্টা করতে পারি, কিন্তু আবার তলায় কিছু কিছু ঢুকিয়ে আছে, এখানে লুকিয়ে আছে, যেটা ঢোকানো আছে, এটা গোনা খুব সহজ নয় ছবিতে যা আছে। কিন্তু যাই হোক, যটাই থাকুক, 5টা, 10টা, 15টা, এই আপেল কিন্তু সেটা স্থির নয়। যেই তুমি আরেকটা যোগ করবে বাড়বে, আবার বিয়োগ করবে কমবে। তাহলে আমরা ঝুড়িতে কটা আপেল, এই ব্যাপারটাকে যদি আমরা বলি, সেটার উত্তর, সেটার মান, সেটা কখনো ছিল 3, এখনো হয়তো আছে 15, আবার কখনো সেটা হয়ে যাবে 20, যাই হোক না কেন। তাহলে এই যে রাশিটা, অর্থাৎ আপেল কটা, এই আপেল কটা, এইটাকে আমরা, বা আপেলের সংখ্যা যদি আমরা আরেকটু সুন্দর করে বলি, আপেলের সংখ্যা, এইটাকে আমি যদি একটা রাশি বলি, মানে রাশি মানে যে আপেলের সংখ্যাটা একটা জিনিস যেটার আমরা মান বার করার চেষ্টা করছি, ওটাই রাশি। তাহলে আপেলের সংখ্যাটা একটা জিনিস যেটার একটা মান আছে, সেই মানটা তোমার 3, 4, 5, 10 এরকম সংখ্যা হয়। তো এই যে আমরা বলছি যে একটা রাশি, সেই রাশিটার একটা নাম, সেই নামটা কি? আপেলের সংখ্যা। এবারে এত বড় একটা নাম লেখা তো সবসময় সম্ভব হয় না, সেই জন্য এটাকে অনেকটা ছোট নামে বলা যায়, আপেলের সংখ্যা। আমরা এরকম কথা যদি বারবার লিখি, চিন্তা করো আমাদের পরীক্ষার সময় লিখতে কত কষ্ট হয়। সেই আমরা পেন দিয়ে লিখছি, একবার বানান ভুল হচ্ছে, কাটা হচ্ছে, একটা মানে অঙ্কের সময় আমরা এসব নিয়ে কেন ঝামেলা করবো বলো? এটা আমাদের বাংলা পরীক্ষা, ইংরেজি পরীক্ষা, সেকালে নয় আমরা বানান লিখছি, বড় বড় কথা লিখছি, ঠিক আছে। অঙ্কের সময় তো আমরা হিসাব করবো, অঙ্কের সময় আমরা অত বড় নাম দেবো কেন? সেই জন্য আপেলের সংখ্যা, তার একটা আমরা ছোট নাম দেব। কি ছোট নাম দেব? ধরো আমরা একটা কোনো যে অক্ষর, সেই অক্ষর দিয়ে এর নাম দিলাম। এই আপেলের সংখ্যা, এটাকেই আমরা বললাম এক্স। তো এই এক্সটা আর কিছুই না, আমরা এক্স এর জায়গায় আপেলের সংখ্যা বলতে পারতাম, বা অন্য কিছু নামও দিতে পারতাম, ওয়াই, জেড, যা কিছু নাম দিতে পারতাম। তো এই যে রাশি, এই রাশিটার আমরা একটা নাম দিলাম, আপেলের সংখ্যা, এটার আমরা একটা নাম দিলাম, সেই নামটাকেই আমরা বলছি এক্স। এবারে দেখো, তোমাদের দাদা দিদিরা তোমাদেরকে এক্স ধরে অঙ্ক করতে হয় বলে কত বড় চমকেছে এতদিন। এইখানে দেখো, এটা এক্স ধরাটার কিছুই না, ওটা এক্স এর জায়গায় অন্য কোনো নামও তুমি দিতে পারতে। এক্সটা খুবই প্রচলিত ভাবে এরকম চলরাশির নাম দেওয়া হয়, সেই জন্য আমরা দিলাম। তো আপেলের সংখ্যা, এটার আমরা একটা নাম দিলাম এক্স। তাহলে এক্স কিন্তু আপেলের সংখ্যা ব্যাপারটার একটা ছোট নাম। ধরো তোমার একটা বড় নাম আছে, তোমার বড় একটা নাম হচ্ছে, ধরো আমি তোমাকে বললাম যে যে তোমার একটা বড় নাম হচ্ছে, একটা সুন্দর নাম বলি, ধরো যে একটা কিছু একটা, ধরো তোমার ভালো নাম হচ্ছে রবীন্দ্রনাথ, আর তোমার যে টাইটেল যেটা, অর্থাৎ উপাধি, সেটা একটা কিছু একটা চট্টরাজ, এরকম একটা সুন্দর একটা বড় বড় নাম দিলাম। তো তোমার বাড়িতে তোমার যদি নাম হয় রবীন্দ্রনাথ চট্টরাজ, তোমার বাবা বা মা সকালবেলা উঠে কি রবীন্দ্রনাথ চট্টরাজ ঘুম থেকে ওঠো এরকম কথা বলে? তো বলে না। তোমাকে একটা ভুতু, একটা কিছু একটা এরকম একটা নাম দিয়ে ডাকে বাড়িতে। কেন ডাকে বলো তো? এই বারবার করে অত বড় রবীন্দ্রনাথ চট্টরাজ ধরে ডাকার থেকে একটা এরকম একটা ভুতু বলে একটা নাম দিয়ে ছোট করে ডাকাটা অনেক সোজা। সেরকম আপেলের সংখ্যা, এটা বারবার লেখার থেকে এরকম একটা এক্স বলাটা অনেক সোজা। তাহলে এক্স ধরা ব্যাপারটাকে আমরা বুঝলাম। এবার এক্স এরকম আমরা কেন ধরলাম বলতো?
তার কারণ হচ্ছে যে এই যে জিনিসটা, এই জিনিসটার যে মান, সেই মানটা কিন্তু পরিবর্তনশীল। সেটা একটা এখন একটা ফিক্সড হতে পারে, একটা স্থির হতে পারে, কিন্তু এটাকে পরিবর্তন করলেও করা যায়, সেই উপায়টা আমাদের আছে। তাহলে এই যে চলরাশি, সেই চলরাশির একটা নাম আছে, সেই নামটা আমরা দিলাম এখানে এক্স, আপেলের সংখ্যা, আর তার একটা মান আছে। দেখো কিরকম বাংলা ভাষাটা কেমন একটা মজার সুন্দর জিনিস। নাম হচ্ছে নয়াকার ম, আর মান হচ্ছে ময়াকার ন। এই দুটো একটুখানি পাল্টে দিলে একই জিনিসের মানেটা দুটো পাল্টে যায়। নামটা হচ্ছে এক্স, আর মান হচ্ছে সেটা কত, সংখ্যাটা কত। তাহলে তার মান হচ্ছে আমরা বলতে পারি, তখন কোনো সময় 3 ছিল, এখন 15 যদি ধরি তাহলে 15। তো তাহলে আমার যেটা নাম, একটা চলরাশির সেটা একটা নাম, আর তার যে মান, সেই সংখ্যাটা হচ্ছে তার মান। তাহলে আমি এই এখন যেটা আছে সেটাকে বোঝানোর জন্য আমি এক্স সমান সমান 15 এরকম বলতে পারি। তো এটা বলার মানে হচ্ছে যে আপেলের সংখ্যা এই মুহূর্তে 15, আবার একটু পরে এক্স সমান সমান 20 হয়ে যেতে পারে। অনেক আগে একদম প্রথমে এক্স সমান সমান 3 ছিল। সুতরাং এটা তোমরা বুঝতে পারছো যে আপেলের সংখ্যায় নামটা আমরা এক্সই রাখছি, কিন্তু মানটা পরিবর্তিত হতে হতে থাকছে। সেই চলরাশির নাম আর মান, এই দুটো জিনিস আমরা এভাবে দেখলাম। তো এরকম জিনিস কি কাজে লাগে দেখো। তোমরা বলতে পারো, আরে আপেলের সংখ্যা তো গুনেই দেবো, এটার জন্য আর আমাদের অত সব নাম মান এসব বোঝার কি দরকার আছে? তো সেটা বোঝার দরকার কি আছে, সেটার জন্য আমরা একটা দেশলাই কাঠির খেলা খেলি। এইখানে দেখো ছবিতে দেশলাই কাঠি দিয়ে কিছু কিছু নকশা করা আছে। একদম প্রথমে দেখো, আমি একটু ওই হাইলাইটারটা দিয়ে দেখাই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। এই যে দেখো, এই জায়গাটা আমি একটু এই জায়গাটাকে হাইলাইট করে দেখাচ্ছি। দেখো এই জায়গাটা, এখানে তোমার লক্ষ্য করে দেখো যে 4টে দেশলাই কাঠি দিয়ে এই নকশাটা তৈরি করা, ঠিক আছে। আবার এরকম তুমি বললে, আরে এরকম একটা, এটা দিয়ে একটা বর্গক্ষেত্র হয়েছে কিন্তু জ্যামিতি। যদিও আমরা আজকে জ্যামিতি ক্লাস করছি না, কিন্তু অঙ্কের ব্যাপারটা কি বলতো, একটার সাথে আরেকটার বেশ একটা সম্পর্ক আছে। এখানে দেখো জ্যামিতি আছে, সংখ্যা আছে, আমরা চলরাশি আনবো, মানে অ্যালজেব্রা, জিওমেট্রি, অ্যারিথমেটিক, অর্থাৎ বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি সব মিলেমিশে যেন এই ছন্দটার মধ্যে রয়ে গেছে। তো এবারে আমরা করি কি, যে আমরা পরেরটা দেখি। দেখো এখানেও দেশলাই কাঠি সাজিয়েছি, দেশলাই কাঠি সাজিয়ে এটাকেও আমরা দেখি, এটাকে আমরা একটুখানি যদি একটু হাইলাইট করি, এই দেখো লাল রঙে আমরা যেটা করলাম, এখানে কটা দেশলাই কাঠি আছে বলতো? এখানে দেশলাই কাঠি আছে, দেখো প্রথম যে বর্গক্ষেত্রটা তার জন্য এই ওপরে বাঁদিকে নিচে 3টে, আরেকটা চতুর্থটা আমি ধরছি না কারণ এটা দুটোর মধ্যে কম। আবার ডান দিকের যে বর্গক্ষেত্রটা, সেখানে ওপরে ডান দিকে নিচে এটাও 3টে। তাহলে এই 3 জিনিসটা, 3টে দেশলাই কাঠি দুবার এলো, কেননা দুটোর বর্গক্ষেত্র, সেই জন্য 2 গুণ 3। আর মাঝের কমনটা হচ্ছে একটা, এই যে কমনটা, এটা দুটো বর্গক্ষেত্রই নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে। 3 নম্বর বর্গক্ষেত্র, 3 নম্বর যে ডিজাইনটা, যেখানে আমাদের এই 3টে বর্গক্ষেত্র বানানো আছে দেশলাই কাঠি দিয়ে, এইটাকে আমরা একটু দেখি। এবার দেখো এখানেও ওইরকম 3টে করে, এই 3টে হচ্ছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, এর কোনো কমন কিছু নেই। তাহলে 3টে করে আমরা যেটা করলাম, তাহলে এই 3টে, এটাকে আমরা একটা রং দিয়ে লিখি, তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। আমরা একটা লাইন, এটাকে একটা রং দিয়ে আঁকি। আমি কোনটা কোনটা বলছি দেখো, সেটাকে বোঝার জন্য আমরা এটা করব। এখানে আমরা লাইন দিয়ে আঁকবো। আমি প্রথমে এইটা দেখলাম, এটা কটা হলো গোনো দেখি, 1 2 3 হলো। তারপরে দেখো 4 5 6, তার মানে 3টা দুবার এসছে। আর 3 নম্বর বর্গক্ষেত্র থেকে আরো 3টে এসছে।
তাহলে 3টা এরকম 3বার এসছে, তাহলে 3 গুণ 3 দেখো এই জিনিসটা। আর একটা কমন আছে, এই একটা কমন হচ্ছে এইটা। তাহলে আগেরটা নিয়মের মতোই দেখো, দুটো বর্গক্ষেত্র হলে এখানে একটা বর্গক্ষেত্র হলে ছিল 3 গুণ 1 মানে 3, দুটো বর্গক্ষেত্র হলে 3 গুণ 2, আর তিনটে বর্গক্ষেত্র হলে 3 গুণ 3। তাহলে আমরা যে ছন্দটা করলাম সেই ছন্দটাকে আমরা একটু কথায় লিখি। আমার প্রশ্নটা কি বলতো, আমি কি জানতে চাইছি, কটা দেশলাই কাঠি লাগবে, এটাই হচ্ছে আমার প্রশ্ন। তাহলে আমি লিখি কটা দেশলাই কাঠি, এটা হচ্ছে আমার প্রশ্ন। আমি তাহলে এই দেশলাই কাঠি কটা সেটা নিয়ম আমি কি বার করলাম বলতো, একটা সুন্দর নিয়ম বার করেছি যে বর্গক্ষেত্রের সংখ্যা তাকে আমি গুণ করব কত দিয়ে, 3 দিয়ে, আর তার সাথে আমি 1 যোগ করব। এটা আমরা নিয়মটা বার করেছিলাম। প্রথমটা দেখো বর্গক্ষেত্রের সংখ্যা হচ্ছে 1, একটা বর্গক্ষেত্র, তার সাথে আমি, তার মানে এটা হলো 1, প্রথমটার উদাহরণ। তাহলে 1 গুণ 3 যোগ 1 মানে 4টে দেশলাই কাঠি। 2 নম্বর যে উদাহরণটা, সেখানে বর্গক্ষেত্র সংখ্যা হচ্ছে 2, তাহলে এটা 1-এর জায়গায় এই জিনিসটা হয়ে যাবে 2। তাহলে 2 গুণ 3 যোগ 1 মানে 6 যোগ 1 7। আবার 3 নম্বরে দেখো বর্গক্ষেত্রের সংখ্যাটা এখানে, এটা 2-এর জায়গায় মুছে আমরা করে দেবো 3। 3 নম্বর যেটা, বুঝেছো, যেটাকে এখন আমাদের হাইলাইট করা আছে, সেই 3 নম্বরটার জন্য আমাদের বর্গক্ষেত্রের সংখ্যা হচ্ছে 3। তাহলে এটা হলো 3 গুণ 3 যোগ 1। দেখো আমরা চলরাশিটা বললাম বর্গক্ষেত্রের সংখ্যা, তার মানটা পাল্টাচ্ছে, কখনো 1, কখনো 2, কখনো 3। তাহলে আমরা আগে যেটা বলেছি যে এই যে বড় নামটা, সেই বড় নামটাকে আমি একটু ছোট করে এক্স যদি বলি, তাহলে আমার বর্গের ক্ষেত্রে সংখ্যা যদি এক্স হয়, তাহলে দেশলাই কাঠির সংখ্যা কত? দেখো আমার দেশলাই কাঠির সংখ্যা হচ্ছে তাহলে এক্স গুণ 3 যোগ 1। আমরা না যখন চলরাশি দিয়ে লিখি এইরকম গুণ চিহ্নটা লিখি না, কেন বলতো লিখি না? তোমরা সাধারণ বুদ্ধিতে বলতে পারবে এই জিনিসটা না এভাবে লিখি না। কেন লিখি না বলতো? আমরা খাতায় যখন এক্স লিখি, এক্স তো আমরা খুব চলরাশি হিসেবে ব্যবহার করি, এক্সটা দেখতে গুণ চিহ্নর মতো লাগে। তাহলে আমরা খাতায় যে লিখছি, আমরা হাতে তো লিখছি, আমরা তো আর কম্পিউটার টাইপ করছি না। তাহলে খাতায় যখন লিখছি তখন এই যে এক্স আর গুণ চিহ্ন দুটোর মধ্যে তফাৎ করা খুব মুশকিল। তাহলে আমাদের মধ্যে এটাকে নিয়ে একটা মানে ভুল হয়ে যেতে পারে, এক্সটাকে আমরা ভুল করে গুণ বলতে পারি, গুণটাকে ভুল করে এক্স বলতে পারি। সেই জন্য এই জিনিসটাকে আমরা অন্যভাবে লিখবো। কি লিখবো বলতো? এই জিনিসটাকে আমরা লিখবো 3x। এই 3x এটার মানে আসলে হচ্ছে, আমি আলাদা করে দিচ্ছি, 3x এটার মানে হচ্ছে 3 একটা গুণ চিহ্ন দিয়ে x, বুঝেছো? এই যে গুণ চিহ্ন দিয়ে লেখাটা এইরকম x, যেখানে আমরা চলরাশির নাম লিখছি এরকম লিখলে এটা গুলিয়ে যেতে পারে বলে আমরা এই গুণ চিহ্নটাকে আর না দিয়ে তার জায়গায় লিখলাম 3x। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমার কটা দেশলাই কাঠি? আমার উত্তরটা হচ্ছে 3x প্লাস 1, 3x এর সাথে 1 যোগ করে। ঠিক আছে, আমরা এটা তাহলে লিখে ফেলি। দেখো 3x প্লাস 1, তার মানে 3 গুণ x যোগ 1। তাহলে এইটা আমরা লিখলাম কি 3x যোগ 1। তো এইটা লেখার আমার যে সুবিধাটা হলো কি হলো বলতো? আমাকে এবারে হঠাৎ করে একজন বলল, শোনো আমি না এরকম 50টা বর্গক্ষেত্র বানাবো, তাহলে আমার কটা দেশলাই কাঠি লাগবে? তুমি বললে বাবা আমি তো এই একটা দুটো তিনটে বর্গক্ষেত্র যখন বানানো হয়েছে তখন আমি গুনে 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 বার করেছি, 50টা পাশাপাশি বসিয়ে গুনতে গুনতে তো এক বেলা পার হয়ে যাবে। কিন্তু আমি বলবো না, আমি তো নিয়মটা আবিষ্কার করে ফেলেছি। নিয়মটা কি আবিষ্কার করেছি? এক্স যদি দেশলাই কাঠির সংখ্যা, এক্স যদি বর্গক্ষেত্রের সংখ্যা হয়,
তাহলে দেশলাই কাঠির সংখ্যা হচ্ছে 3x যোগ 1। তাহলে যদি হয় x সমান 50, তাহলে দেশলাই কাঠি কটা? 3 গুণ 50 যোগ 1, তার মানে 150 যোগ 1 অর্থাৎ 151। তাহলে দেখো এই যে চলরাশি দিয়ে আমরা যদি একটা নিয়ম বলতে পারি, সেই নিয়মটা আমরা এমন ভাবে বলবো যাতে চলরাশির মান যাই হোক না কেন ওই নিয়মটা খাটবে। তাহলে চলরাশি দিয়ে আমরা এরকম জিনিস যেটা পরিবর্তন হচ্ছে, প্রতি মুহূর্তে পরিবর্তন হলে আলাদা করে হিসাব করার জায়গায় একটা নিয়মের ছন্দ বলে দিলাম, সেই নিয়মের ছন্দে ওটার মানটা বসিয়ে আমরা বার করতে পারি। এটা আমাদের কিন্তু একটা বড় লাভ হয়। তাহলে আমরা এই যে চলরাশির ব্যাপারটাকে একটু শিখলাম বা বুঝলাম, এইটাকে আমরা একটা ছকে ফেলার চেষ্টা করি। চলরাশির মধ্যে দেখো আমরা আগে একটা দেখছিলাম কত, 3x + 1। এরকমই আমি একটা অন্য উদাহরণ লিখেছি 4x + 10। তাহলে এই যে 4x + 10 আমি লিখেছি, সেখানে আমার x টা হচ্ছে চলরাশি। আমরা একটু আগে এরকম একটা দেখলাম চলরাশির নাম আমরা কিরকম দিই। তাহলে x টা হচ্ছে চলরাশি, এইটা হচ্ছে চলরাশি, ঠিক আছে। এবারে চলরাশিকে কি দিয়ে গুণ করা আছে? দেখো চলরাশিকে আরেকটা চলরাশি দিয়েও গুণ করা যায়, কিন্তু এখানে চলরাশিকে একটা সংখ্যা দিয়ে গুণ করা আছে 4। এই 4টাকে বলে কোএফিসিয়েন্ট বা সহগ। তাহলে এই যে 4, এটা একটা সংখ্যা, এটার মানে হচ্ছে 4 গুণ x। তাহলে এই 4টা হচ্ছে x এর সহগ, ওর সাথে বসে আছে, ওর বন্ধুর মতো, ওই জন্য ওকে বলে সহগ বা কোএফিসিয়েন্ট। তাহলে চলরাশির সাথে একটা সহগ থাকলো 4 গুণ x, চলরাশির সাথে আবার আরেকটা চলরাশি দিয়েও গুণ করা যেতে পারে, আরেকটা চলরাশির আরেকটা নাম আমরা দিতে পারি, সেটা আমরা পরের উদাহরণ দেখবো। আর তার সাথে যোগ হয়েছে যেটা, এটা কিন্তু চলরাশি নয়, এটা একটা নির্দিষ্ট সংখ্যা যাকে বলে ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে চলরাশি তাকে একটা সহগ দিয়ে গুণ করে তার সাথে ধ্রুবক যোগ করে আমাদের পুরো রাশিটা তৈরি হচ্ছে। তাহলে একটা পুরো রাশির মধ্যে একটা চলরাশি থাকতে পারে, তার সাথে কোনো ধ্রুবক থাকতে পারে, এবং এইগুলোকে বিভিন্ন ভাবে যে চলরাশির সাথে একটা সহগ গুণ করে বা ভাগ করে, তার সাথে একটা ধ্রুবক যোগ বিয়োগ করে বা গুণ ভাগ করে, এই সবটা মিলে আমরা একটা বড় রাশি তৈরি করতে পারি। তাহলে আমরা যেটা বড় রাশি বা এক্সপ্রেশন তৈরি করছি, সেটার মধ্যে আমার ধ্রুবক থাকতে পারে, সহগ থাকতে পারে, মানে সাধারণ যেটা পাটিগণিতের সংখ্যা সেটা থাকতে পারে, আবার চলরাশি থাকতে পারে, আবার চলরাশি আর এইসব সংখ্যাগুলো মিলেমিশে একসাথে থাকতে পারে, যেখানে এই সংখ্যাগুলো পাল্টায় না কিন্তু চলরাশিটা পাল্টায়। আরেকটা উদাহরণ দেখো, যেখানে এই তলার উদাহরণটা দেখো 7x + 2y। তো এখানে আমরা দেখো একটা নতুন নাম দিয়েছি, একটা তোমার চলরাশি, তার নাম x। এবার একটা অঙ্ক করতে গিয়ে অনেক রকম চলরাশি থাকতে পারে, একটা চলরাশিতে থাকবে তার কোনো মানে নেই। ধরো আমরা যে ওই যে ঝুড়িটা দেখছিলাম যেখানে আপেল আছে, আরেকজন আরেকটা ঝুড়ি নিয়ে এলো যেখানে কমলা লেবু দিল, তাহলে আপেলের সংখ্যা সেটা একটা চলরাশি, আবার কমলা লেবুর সংখ্যা সেটা তো একই চলরাশি দিয়ে বলা যাবে না, ওটার অন্য একটা নাম আমরা দেব। ধরো ওটার নাম দিলাম আমরা y। এরকম আমরা নানা রকম নাম দিতে পারি, ছোট ছোট নাম। তাহলে আমরা যখন একটা রাশি বা এক্সপ্রেশন লিখছি, তখন যে একটাই চলরাশি থাকবে তার কোনো মানে নেই, চলরাশি একাধিক থাকতে পারে। তো এইরকম একটা উদাহরণ দেখো এইখানে, যে আমরা এটাকে একটা লাইন দিয়ে এঁকে দেখাই, যে ধরো আমরা এখানে বলছি 7x + 2y, তার মানে আমরা কি বলছি, x একটা চলরাশি, ধরো আপেলের সংখ্যা, y আরেকটা চলরাশি, ধরো আরেকটা ঝুড়িতে কমলা লেবুর সংখ্যা, x কে আমরা 7 দিয়ে গুণ করেছি ওই জন্য 7x, আর y কে আমরা 2 দিয়ে গুণ করেছি ওই জন্য 2y, আর এই দুটো জিনিস আমরা যোগ করি, তাহলে টোটাল আমাদের পুরোটা হলো এই পুরো রাশিটা বা তার এক্সপ্রেশন। আবার চলরাশিগুলো নিজেদের মধ্যে গুণ করা যায়, ভাগ করা যায়, যোগ বিয়োগ করা যায়। যেমন ধরো x একটা চলরাশি, আমি একটা উদাহরণ দেখাচ্ছি, আবার y একটা চলরাশি, এদের দুজনকে যোগ করে দিলাম মানে x যোগ y। একদম আমরা যে যোগ অঙ্ক শিখেছি সেই যোগ অঙ্কের মতোই। ধরো x এর মান যদি হতো 2 আর y এর মান যদি হতো 3, তাহলে 2 যোগ 3 5 হতো। এখন আমরা মানটা না বলে ওদের নামটা বললাম, মানটাকে একটু আমরা ঘুরিয়ে ওর নাম বললাম x আর y। তাহলে
এক্স যোগ ওয়াই, এইটা আমরা লিখতে পারি। আবার এক্স বিয়োগ ওয়াই এটাও লিখতে পারি। এক্স গুণ ওয়াই আমরা দেখো গুণ চিহ্নটা আমরা এইরকম চলরাশির মধ্যে দেব না, তাহলে এক্স গুণ ওয়াই আমরা বলতে পারি। আবার ভাগটাকে আমরা এক্স ভাগ ওয়াই এভাবে অনেক সময় দাগ টেনে বলি ভগ্নাংশের অঙ্কে। তো এরকম ভাবে আমরা বিভিন্ন চলরাশি দিয়ে নতুন নতুন রাশি, নতুন নতুন চলরাশি বা নতুন নতুন রাশি যার মধ্যে ধ্রুবকও থাকবে সহগও থাকবে এসব ইচ্ছা মতো বানাতে পারি। তো কিভাবে কিভাবে এগুলোকে বানাতে পারি এবং সেই বানানোগুলোকে আমরা ছোট ছোট গল্প দিয়ে কি করে দেখাতে পারি, এবারে চলো আমরা সেটা দেখি। আমরা কতগুলো পরিস্থিতি চিন্তা করি। পরিস্থিতি মানে কি একটা ঘটনা, সেই ঘটনাটাকে আমরা চলরাশি দিয়ে এখানে দেখাবো। ধরো আমি একটা বলছি দীপকের বয়স তানভীর বয়সের থেকে দ্বিগুণ, এরকম আমরা একটা বললাম যে তানভীর একটা কিছু বয়স আর দীপকের বয়স তার দ্বিগুণ। ধরো তানভীর, আমরা একটা উদাহরণ দিচ্ছি, ধরো তানভীর বয়স হচ্ছে 5, তাহলে দীপকের বয়স 10। তানভীর বয়স যদি 5 না হয়ে 50 হতো তাহলে দীপকের বয়স হতো 100। তার মানে হচ্ছে যে এটা একটা নিয়ম আমরা বলছি, যেরকম আমরা একটু আগে একটা নিয়ম বললাম না যে কটা কাঠি আর কটা বর্গক্ষেত্র তাদের মধ্যে একটা নিয়ম আছে, সেরকম এখানে একটা নিয়ম বলছি যে দীপকের বয়স তানভীর বয়সের থেকে দ্বিগুণ। তাহলে আমরা এই নিয়মটাকে চলরাশি দিয়ে বোঝাবো। তাহলে বোঝাতে গেলে এই দীপকের বয়স আর তানভীর বয়স এগুলোর কিছু নাম দিতে হবে। ধরো তানভীর বয়স, তার নাম আমরা দিলাম এক্স, এটা মনে করি। তাহলে দীপকের বয়স তানভীর বয়সকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে দীপকের বয়স হবে 2x, মানে x কে 2 দিয়ে গুণ করা। ধরো আমরা দীপকের বয়সের একটা নাম দিলাম y, হ্যাঁ, তানভীর বয়সের নাম দিয়ে দিয়েছি x, দীপকের বয়সে তো আর x নাম দিতে পারবো না, অন্য একটা নাম দিতে হবে y। তাহলে দীপকের বয়স যদি 2x হয়, এটাকে দেখো আমরা বলতে পারি যে y সমান সমান 2x। মানে এই যে গল্পটা, এই গল্পটাকে অঙ্কের ভাষায় আমি ছোট করে লিখলাম, দেখো আর কিন্তু কিচ্ছু না। এইটা ওয়াইটাকে তুমি বড় করে খুলে লেখো, ওয়াই হচ্ছে দীপকের বয়স, আর এক্সটাকে বড় করে খুলে লেখো, এটা হচ্ছে তানভীর বয়স। তাহলে দীপকের বয়স সমান সমান 2 গুণ তানভীর বয়স, এটাই তো গল্পটাতে বলা আছে। সেই গল্পটাকে আমরা সহগ এবং চলরাশি এই দুটো দিয়ে একটা কি সুন্দর সমান সমান চিহ্ন দিয়ে লিখলাম। তাহলে দেখো এত বড় একটা গল্পের মতো একটা বাক্য কিরম ছোট হয়ে গেল, কত সুবিধা দেখো। সেই আবার বাক্য লেখা, বানান লেখা, তার আবার অনেক রকম ঝামেলা, সময় নষ্ট হয়। অঙ্কে দেখো কি সুন্দর আমরা ছোট করে সেটাকে লিখতে পারি। আরেকটা পরিস্থিতি আমরা চিন্তা করি, একটা ভবন বা একটা বাড়ি, সেটা গাছের চেয়ে 4 ফুট উঁচু, বুঝেছো? এখানে এইটাকে 4টা বাংলায় 4 লেখা আছে, এটা আমাদের খুবই কনফিউশন হয়। আমরা একটা কাজ করি, এটাকে আমি একটু কেটে দিয়ে এটাকে ইংরেজিতে 4 লিখি, তাহলে আমরা বুঝবো। নয়তো এটা বাংলায় আর ইংরেজি লিখতে গেলে এমন গোলায় যে আমরা এখানে বাংলায় 4টা মানে করেছি, কিন্তু লিখতে এটা ইংরেজিতে 8-এর মতো হয়ে গেছে। তো আমি ওটাকে কেটে ইংরেজিতে 4 করে দিচ্ছি, যাতে তোমাদের মানে জিনিসটাকে ধরতে সুবিধা হয়। আমরা যে অঙ্কের ক্লাস করি দেখো, তাতে আমরা কথাটা বাংলায় লিখি কিন্তু সংখ্যাটা ইংরেজিতে লিখি, সেই জন্য আমাদের ওটাকে বুঝেই করতে হবে। তাহলে গাছের উচ্চতা, ভবনের উচ্চতা গাছের উচ্চতার থেকে 4 একক বা 4 ফুট বেশি। তাহলে আমরা যদি চলরাশি গাছের উচ্চতা তার একটা নাম দিই, আমরা এতক্ষণ এক্স ওয়াই দেখেছি, তাহলে অন্য যে ইংরেজিতে যে এগুলো আছে, তোমার অক্ষরগুলো আছে, তারা কি দোষ করলো? খালি এক্স আর ওয়াই, আমরা একটা জেড ধরলাম, গাছের উচ্চতা জেড। দেখো এগুলো আমরা যা ইচ্ছা ধরতে পারি, এক্স ওয়াই জেড, এগুলো তো হচ্ছে এক একটা নাম। নামে কি আসে যায় বলো? আগে যেমন আমরা ছোটবেলায় একটা সাহিত্য পড়তে গিয়ে পড়েছি যে গোলাপকে যে নামেই ডাকুক, গোলাপ কিন্তু গোলাপই। গোলাপকে তুমি যদি বলো যে গোলাপের নাম গোবর, তাতেই বা কি হলো? চোখের সামনে কিন্তু তুমি গোলাপের মতো এরকম সুগন্ধি একটা জিনিসই দেখছো। সেই রকমই নাম তুমি এক্স ওয়াই জেড যা হোক দাও, কিন্তু এটা গাছের উচ্চতাটাই বোঝাচ্ছ। তো এটা আমরা জেড একটা নাম দিলাম। তো এই জেড নামটা যেটা দিলাম, এটা হচ্ছে গাছের উচ্চতা। তাহলে ভবনের উচ্চতা কত? না তার থেকে 4 বেশি। তাহলে আমার নিয়মটা হলো জেড প্লাস 4, আর ভবনের উচ্চতার আমরা একটা নাম দিলাম, ভবনটা কত উঁচু। তাহলে ভবনের উচ্চতা, এটার আমরা একটা চলরাশি একটা নাম দিই, ভবনের উচ্চতা একটা ডাব্লু ধরো একটা দিলাম। তাহলে ডাব্লু সমান সমান জেড প্লাস 4 বা জেড যোগ 4, এটা আমরা লিখলাম। আচ্ছা, 3 নম্বর দেখো একটা ঘটনা,
লতা ব্যাগ থেকে অর্ধেক চকলেট খেয়ে নিল। তার মানে একটা ব্যাগে কিছু চকলেট ছিল, কিছু কত ছিল আমি জানি না, কিন্তু সেটাকে গুনে গুনে লতা তার থেকে অর্ধেকটা খেয়ে নিল। এবারে তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এটাকে আমরা চলরাশি দিয়ে কি করে দেখাবো? কটা চকলেট অত তো আমি জানি না, তাহলে ব্যাগে চকলেটের সংখ্যাটা আমি একটা চলরাশি দিয়ে বললাম, ধরো কিউ। লতা তার অর্ধেকটা খেলো, তাহলে লতা কটা চকলেট খেয়েছিল এইটাকে আমরা একটা চলরাশি দিয়ে যদি দেখাই, ধরো এটার নাম হচ্ছে আর, আমি নাম দিলাম। তাহলে লতা কটা চকলেট খেলো সেটা হচ্ছে কিউ ভাগ 2, যত কটা ছিল তার 2 ভাগ খেয়েছে। আর লতা যে চকলেট খেয়েছিল সেই রাশিটার আমরা নাম দিলাম আর, তাহলে আর সমান সমান কিউ ভাগ 2। তাহলে দেখো আমরা কিছু পরিস্থিতি, কিছু গল্পের মতো জিনিস, সেইগুলোকে এই চলরাশি এবং কিছু সংখ্যা এইগুলোকে দিয়ে কিরকম করে আমরা দেখাচ্ছি। তো এইটা করতে গিয়ে না আমরা সমীকরণ বলে একটা জিনিস আমরা একটু বলে ফেলেছি। তো সমীকরণ ব্যাপারটা কি আমরা এটাকে পরে আরো অনেক গভীরভাবে বুঝবো, কিন্তু আমি তোমাদেরকে একটা উদাহরণ, ধরো আমি তোমাকে বললাম যে এমন একটা জিনিস আমরা এই সমান চিহ্ন দিয়ে লিখব, তার মানে কি সেটা সমীকরণ হলো? তোমাদের হয়তো একটা ধারণা আছে, দেখো সমীকরণ এই জিনিসটা হয়তো তোমরা প্রথম হয়তো এখন শুনছো, নাও হতে পারে, কিন্তু যদি আমি ধরে নিই তোমরা প্রথম এখন এই সমীকরণ ব্যাপারটা শুনছো। এই সমীকরণ, এটার মধ্যে সমী মানে সমান এই ব্যাপারটা লুকিয়ে আছে, আর এখানে দেখো যে সমান সমান এই চিহ্নটা রয়েছে। তোমরা অনেক কিছু যখন ছোটবেলায় আরো ছোট বয়সে যোগ বিয়োগ করেছো, সমান সমান এই ব্যাপারটা লিখেছো। তোমরা সরল অঙ্ক যখন করো প্রত্যেকটা ধাপে সমান সমান লেখো, তাহলে সমান সমান লেখাটা কিন্তু তোমরা লিখেছো আগে। এটা যে সমীকরণ না কি অত তোমরা হয়তো ভাবোনি, কিন্তু লিখেছো। এইবার আমি তোমাদেরকে একটা জিনিস লিখি, আর লিখে তোমাদেরকে একটু এটা নিয়ে ভাবতে শেখাই। ধরো আমি লিখলাম 2 যোগ 3 সমান সমান 3 যোগ 2, ঠিক আছে? আমি এরকম একটা জিনিস লিখলাম, এই জিনিসটা একটা সমান সমান লিখেছি, কিন্তু এটা কি সমীকরণ? তোমরা একটা জিনিস ভেবে আমাকে একটু উত্তর করো তো। 2 যোগ 3 আর 3 যোগ 2 এই দুটো কি জিনিস? সেটা হচ্ছে 5। তুমি 2টাকে আগে নাও কি 3টাকে আগে নাও, এটা শেষ অব্দি 5ই দাঁড়ালো, তার মানে এটার মানে হচ্ছে 5 সমান সমান 5, তাই তো? তো 5 তো সবসময় সমান সমান 5। তো এই জন্য এটাকে কিন্তু আমরা সমীকরণ বলবো না, এটাকে বলে অভেদ বা আইডেন্টিটি ইংরেজি। তার মানে আমি তোমাদেরকে এইটুকুই বোঝাবার চেষ্টা করছি যে সমান সমান লেখা মানে সমীকরণ তা কিন্তু না। সমান সমান দু রকম জিনিস হতে পারে, একটা হচ্ছে যেটা সবসময় সমান, যাকে বলে অভেদ। সবসময় সমান অর্থাৎ এর কোনো ব্যতিক্রম হয় না, সেটা হচ্ছে অভেদ, সেটা কিন্তু সমীকরণ নয়। কিন্তু এইখানে দেখো সবুজ রং দিয়ে একটা জিনিস লেখা আছে, কি লেখা আছে? x-3 বা x বিয়োগ 3, যেখানে x একটা চলরাশি, সমান সমান 10। এই জিনিসটা কিন্তু সবকিছু x এর যাই মান হোক তার জন্য সত্যি তা নয়, বুঝেছো? x এর যা মান সেই মানের উপরে নির্ভর করে এটা সত্যি কি সত্যি নয়। এইটাকে আমরা কি করে প্রমাণ করব? দেখো আমরা একটা ছক বানিয়েছি, যেখানে এই যে x বিয়োগ 3 সমান সমান 10, x এর সব মানের জন্য যেটা সত্য নয় এটা আমরা পরীক্ষা করে দেব। তাহলে x তো একটা চলরাশি, এটা একটা নাম, তার বিভিন্ন মান হতে পারে, সেই মানগুলো আমরা কিছু কিছু একটা উদাহরণ নিয়ে দিচ্ছি। প্রথম ধরো আমরা মানটা নিলাম 5, তাহলে তখন আমরা কি করব? এই নামের জায়গায় এই মানের যে সংখ্যাটা সেটা বসাবো। তাহলে আমরা 5 বসালাম, তাহলে 5 বিয়োগ 3 হচ্ছে 2, এটা কিন্তু সমান সমান 10 নয়, তাহলে এই সমীকরণটা কিন্তু x এর মান 5 এর জন্য সত্য নয়। 5 এর জায়গায় তুমি যদি বসাও 7, তাহলে দেখো 7 বিয়োগ 3 এইটাই দেখো চলরাশি,
এক্সটা কিন্তু আমরা পরিবর্তনশীল মান ব্যবহার করছি, তার নামটা এক্স, কখনো 5, কখনো 7, কখনো 9, এরকম আমরা যা হোক একটা বসাচ্ছি। তা এক্স এর জায়গায় যদি আমরা 5 বসাই তাহলে দেখো 5 বিয়োগ 3 ওটা 10 9। এক্স এর জায়গায় 7 বসাই, 7 বিয়োগ 3 এটা হচ্ছে 4, এটাও 10 9। 9 বিয়োগ 3 এটা 6, এটাও 10 9। তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কত বিয়োগ 3 হলে 10 হবে। দেখো 5 বিয়োগ 3 করলে আমরা করছি 2, এটা 10 এর থেকে বেশ ছোট। আমরা এখন তাহলে 5টা এক্সট্রাকে একটু বাড়িয়ে দিলাম, কেননা আমাকে 10-এ পৌঁছতে হবে, এই সেটা বিয়োগ 3 করে। তাহলে আমি 5 থেকে একটু বাড়িয়ে 7 করলাম, কিন্তু না, 7 থেকে 3 বাদ দিলে 4, একটু বাড়লো 2 এর থেকে, কিন্তু 10-এ পৌঁছলাম। এরকম করে আমরা একটু একটু বাড়াতে বাড়াতে আমরা ধরো এক সময় 12 বিয়োগ 3 করলাম, এটা 9। দেখো প্রথমে ছিল 5 বিয়োগ 3 2, তার থেকে 12 বিয়োগ 3 করলাম, আমার হলো 9। আমি এই 10-এর খুব কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছি। এটা কিরকম বলতো, তোমরা মেলায় বেলুন খেলা দেখেছো, বেলুন ফাটানোর খেলা। একটা দেখো এইখানে মাঝখানে একটা বেলুন আছে, সেই বেলুনটাকে তুমি বন্দুক দিয়ে ফাটাবে। এরকম বন্দুক দিয়ে বেলুন ফাটানোর খেলা তোমরা মেলাতে অনেক দেখেছো, নিজেরাও হয়তো খেলেছো। তো আমার এই মাঝখানে যেটা বেলুনটা বসানো আছে সেটাকে আমরা ইংরেজিতে বলি বুলস আই, মানে ওই জায়গায় আমার তীরটা মারতে হবে, সেটা হচ্ছে 10। আর সেই তীরটা মারার জন্য আমি আন্দাজে কি কি পরিবর্তন করছি দেখো, আমি আন্দাজে আমার এই চলরাশি এক্সটাকে পরিবর্তন করছি, করতে করতে কখনো 10-এর থেকে ছোট হচ্ছে, আবার আমি এমন একটা ধরো এক্স নিয়ে নিলাম 50, তাহলে 50 বিয়োগ 3 হয়ে গেল 47, সেটা আবার 10-এর থেকে অনেক বড় হয়ে গেল। এরকম করতে করতে হঠাৎ করে আমি যে এক্স এর মানটা নিলাম 13, তাহলে 13 বিয়োগ 3 দেখো 10, একদম আমার এই বেলুনটাকে আমি টার্গেট করে ফেললাম, আমার বুলস আই হিট হয়ে গেল। অর্থাৎ আমি চলরাশির মানটাকে একটা সঠিক মান যদি নিই, তাহলে সেই সঠিক মানটা নিলে এই যে সমান সমান ব্যাপারটা, এই সমান সমান ব্যাপারটা সত্য হয়ে গেল, অন্য কোনো মানের জন্য কিন্তু সত্য হলো না। এই জন্যই এটা সমীকরণ, এটা অভেদ নয়। অর্থাৎ এক্স এর সব মানের জন্যই এটা যে চলবে তা নয়, এক্স এর কোনো একটা মানের জন্য এটা চলবে। এমনও সমীকরণ আছে যেটা একাধিক মানের জন্য হতে পারে, সেটা আমরা অনেক আরো একটু উঁচু ক্লাসে দেখব। কিন্তু এখন অন্তত আমরা এটুকু বোঝার চেষ্টা করি যে একটা সমীকরণ এরকম সমান সমান ভাবে দেওয়া আছে, সেখানে আমার তার একটা মান দিলে সেটা সত্য হয়, অন্যান্য যে কোনো মান আন্দাজে দিলেই যে সেটা সত্য হবে তার কিন্তু কোনো মানে নেই। তো এই যে আমরা মানগুলো বললাম, এবারে দেখো আমরা মানগুলো কিন্তু বলেছি সবসময়ই আমরা কোন মান বলছি 0 1 2 3, আবার ভগ্নাংশও বলতে পারতাম, দশমিকও বলতে পারতাম, এগুলো আমরা সব শিখেছি। কিন্তু অর্থাৎ আমরা কিন্তু এখন অব্দি বুঝে গেছি যে সংখ্যা বলতে কিন্তু খালি পূর্ণ সংখ্যা নয়, খালি 0 1 2 3 4 5 এরকম নয়, এর মাঝামাঝি গুলোকে আমরা ভগ্নাংশ বা দশমিক এটা দিয়ে আমরা প্রকাশ করতে শিখেছি। কিন্তু আমরা সংখ্যাগুলোকে সবসময়ই ধনাত্মক বা পজিটিভ সংখ্যা হিসেবে এতদিন দেখেছি। অর্থাৎ আমরা 0 1 2 3 1.5 এরকম 1/2 এরকম সব নানা রকম দেখেছি। কিন্তু আমরা কি -1 -2 -3 এরকম কিছু দেখেছি? এরকম আমরা ঠিক দেখিনি। তোমরা হয়তো জানো, তোমরা আমার থেকে একটু এগিয়ে আছো, তোমরা হয়তো এরকম শুনেছো এরকম হয়, কিন্তু আমরা তো এতদিন অব্দি যা অঙ্ক করেছি তার মধ্যে তো এটা খুব একটা দেখিনি। তাহলে এটা কিভাবে হতে পারে? ধরো আমি বললাম যে তোমার কাছে 5 টাকা আছে, এবারে তুমি তোমার ভাইকে তার থেকে কত টাকা দিতে পারো সবচেয়ে বেশি? তুমি বললে যে না, আমি আমার কাছে 5 টাকা আছে, আমি আমার ভাইকে 1 টাকাও দেব না, 0 টাকা দেব। তার কারণ কি, ভাই আমার পিছনে লেগেছে, দুষ্টুমি করেছে, সেই জন্য আমি ওকে শিক্ষা দেব, তাহলে 0। আবার তোমার ওই 5 টাকার মধ্যে হঠাৎ করে তোমার মনে ভাইয়ের ওপর এত ভালোবাসা হলো বলে, না না আমার 5 টাকা আছে, আমার ভাইটা একটা লজেন্স খেতে চায়, ওকে আমি 5টা টাকা দিয়েই দিই। তাহলে তুমি 5 টাকা দিলে,
এবার চিন্তা করো তো, তোমার কাছে 5 টাকা আছে আর ভাই চাইলো 10 টাকা, তোমার হয়তো দেওয়ার খুব ইচ্ছা আছে, তাহলে তুমি কি করবে? তুমি ভাইকে, যদি তোমার সত্যি ইচ্ছা থাকে, বলতে পারো, শোন, তোকে আমি এখন 5 টাকা দিই, আবার বাবার কাছে আমি চেয়ে নিয়ে দেখি পরে 5 টাকা দিতে পারি কিনা, তাহলে তোর 10 টাকা হয়ে যাবে। তখন ভাই বলল, ঠিক আছে, শোন, একটা কাজ করি, তোর 5 টাকাটা আমাকে দে, আমি দোকানে গিয়ে একটা 10 টাকার চকলেট কিনবো, চকলেট কিনে বলবো যে আমি 5 টাকা নিয়ে এসেছি, আর তুমি আমাকে কাকু এই চকলেটটা দাও, 10 টাকা দাম, বাকি টাকাটা ভাই, দাদা বা বাবা দিয়ে যাবে। ভাই খুব চালাক, জানো তো, ওই 10 টাকা চকলেটটা খাবেই খাবে। ও তোমার থেকে কথা আদায় করে নিল যে তুমি 10 টাকা দেবে, কিন্তু আসলে তুমি দিয়েছো 5 টাকা। তাহলে ভাই তো দোকানে চলে গেল, দোকানে গিয়ে বলল, কাকু এই চকলেটের দাম কত? কাকু বলল 10 টাকা। তুমি, তখন ভাই বললো, আমি দিচ্ছি 5 টাকা, তুমি আমাকে চকলেটটা দাও। তখন কাকু বলল, ঠিক আছে, দেখো তোমাকে আমি একটা হিসাব দেখাচ্ছি। দোকানের কাকু কিন্তু দারুণ হিসাব জানে। কাকু বলল যে তুমি আমাকে দিয়েছো 5 টাকা, তুমি আমাকে যদি বেশি দিতে আমি তোমাকে ফেরত দিতাম। ধরো তোমার চকলেটের দাম 10 টাকা, তুমি আমাকে দিয়েছো 50 টাকা, ধরো তোমার কাছে এটা 50 টাকা আছে, তোমার চকলেটের দাম হচ্ছে 10 টাকা, তুমি কাকুকে দিলে 10 টাকা, যে কাকু তোমাকে চকলেট দিল তাকে তুমি দিলে 10 টাকা, মানে তুমি 50 টাকার নোটটা দিলে, কিন্তু কাকুকে তুমি দামটা দিলে 10 টাকা। তাহলে কাকু তোমাকে কত টাকা ফেরত দেবে? তুমি কাকুকে 50 টাকার নোট দিয়েছো আর 10 টাকার চকলেট কিনেছো, তাহলে কাকু তোমাকে ফেরত দেবে, এটা থেকে বিয়োগ করে যাওয়া হয়, সেটা হচ্ছে 40 টাকা। ঠিক আছে, এবার কাকু তোমাকে বোঝাচ্ছে, দেখো তুমি দিচ্ছ নোট 5 টাকা, নোট বা কয়েন যাই হোক, তুমি দিচ্ছ 5 টাকা, আর দাম কত? দেখো হিসাবটার কিন্তু নিয়মটা একই, তুমি যা দিয়েছো তার থেকে চকলেটটার দাম বাদ দিয়ে বাকি তোমাকে কাকু ফেরত দিচ্ছে। তুমি কাকুকে দিয়েছো 5 টাকার নোট, আর চকলেটটার দাম কত? 10 টাকা। তাহলে কাকু বললো, দেখো আমি এবার 5 বিয়োগ 10 করব। তুমি বললে, বাবা এটা আবার হয় নাকি? 5 বিয়োগ 10 করবে, তুমি বললেই হলো। কাকু বললো, দেখো তুমি এটা বোঝার চেষ্টা করো, তোমাকে, তুমি আমাকে 5 টাকা দিয়েছো, আর এই যে 5 টাকা দিয়েছো, সেই 5 টাকার বিনিময়ে আমি তোমাকে একটা 10 টাকার জিনিস দিয়েছি, তাহলে তোমার কাছে আমার আরো 5 টাকা পাওনা আছে। তাহলে আমি যদি এটাকে বিয়োগ করি, দেখো উল্টোটা যদি হতো, অর্থাৎ তোমার জিনিসটার দাম 5 টাকা হতো, আর তুমি আমাকে যে দিয়েছো 10 টাকা, তাহলে আমি ফেরত দিতাম তোমাকে 5 টাকা, কারণ এটা উল্টো হয়েছে। অর্থাৎ 10 বিয়োগ 5 করার জায়গায় আমাকে 5 বিয়োগ 10 করতে হচ্ছে। যদি যদি জিনিসটার দাম হতো 5 টাকা আর তুমি আমাকে দিতে 10 টাকা, তাহলে আমি তোমাকে বাকি 5 টাকা ফেরত দিতাম। কিন্তু এখন জিনিসটার দামই 10 টাকা আর তুমি আমাকে দিচ্ছ 5 টাকা, তাহলে এটা ওই ফেরতের উল্টো। মানে আমার কাছে তুমি ধার রাখলে আরো 5 টাকা। তাহলে এই ধারটা আমি কি করে বোঝাবো? 10 বিয়োগ 5, এটা আমি বড়টা আগে লিখেছি, ছোটটা পরে লিখেছি, এটা হচ্ছে 5। আর 5 বিয়োগ 10, ওটাকেই আমি উল্টো করে লিখেছি, কিন্তু আমার এটা ধার, মানে আরো দিতে হবে। তাহলে আমি 5 বিয়োগ 10 টাকা আমি মনে মনে 10 বিয়োগ 5 করলাম, কিন্তু ছোটর থেকে বড় বিয়োগ করছি বলে আমি -5 করলাম। -5 মানে এখানে আমার, দেখো মানেটা কি সুন্দরভাবে চলে এলো, যে আমার আরো 5 টাকা বাকি পড়ে আছে, বাকি বলে মাইনাস, ওটাকে আমার দাদা বা বাবার থেকে জোগাড় করে দিতে হবে, নয়তো কাকু যদি আমাকে রাস্তায় আবার পরের দিন ছোটাছুটি করতে দেখে, তখনই ধরবে, এই তুই আমার থেকে চকলেটটা খেয়েছিস, যা আর 5 টাকা নিয়ে। তাহলে আমরা এখান থেকে আবিষ্কার করলাম যে বাস্তব জীবনে কিন্তু এই যে মাইনাস বা ঋণাত্মক সংখ্যা, নেগেটিভ নাম্বার, এটাও থাকতে পারে। তাহলে এটা যদি থাকে, আমরা তাহলে একটা যদি লাইন আঁকি, দেখো একটা লাইন, একটা এই লাইনটা দেখো তীর চিহ্ন দিয়ে আমরা বোঝাচ্ছি 0, 1, 2, 3, 4, 5। এইখানে 0 থেকে 1 বড়, 1 থেকে 2 বড়, 2 থেকে 3 বড়, দেখো তীর চিহ্নটা ছোট থেকে বড়র দিকে যাচ্ছে। একে ইংরেজিতে বলে নাম্বার লাইন, মানে একটা লাইনের মধ্যে আমার সংখ্যাগুলো দেখানো হচ্ছে। এবারে আমি যদি নেগেটিভ বলি, আচ্ছা বলো তো, এবার আমি তো তোমাদের এই মাইনাসটার মানে বলেছি, বলো দেখি -5 বড় না -1 বড়? চিন্তা করো তো। যদি মাথাটা না খাটাও, বলবে আরে বাবা 5 তো 1 থেকে বড়। এবারে আমি তোমাকে এটা গল্পের মতো বলি, ধরো তোমার কাকুর থেকে
1 টাকা ধার আছে আর কাকুর থেকে 5 টাকা ধার আছে, তাহলে তোমার কাকুর থেকে, দোকানের কাকুর থেকে যদি 1 টাকা ধার হয় তাহলে ওটা হতো -1, আর দোকানের কাকুর থেকে তোমার যদি 5 টাকা ধার হলো তাহলে -5। 5 টাকা ধারটা কিন্তু তোমার ধার হিসেবে বেশি, কিন্তু সংখ্যা হিসেবে কোনটা বেশি বলো তো? সংখ্যা হিসেবে তুমি যদি এর মান বলো 5-এর মান 1-এর থেকে বেশি, কিন্তু তোমার কাছে যা আছে, ধরো তোমার কাছে কিছু একটা আছে, সেটাকে আমি বলছি 0, তার থেকে আমি 1টা নিয়ে নিলাম, তাহলে সেটা হয়ে গেল -1। তোমার কাছে যা আছে তার থেকে আমি 1টা নিলাম, -1। এবারে আমি তার থেকে আরো 1টা নিলাম, বলে জিনিসটা আরো ছোট হয়ে গেল। আরো 1টা নিলাম হলে সেটা হলো -2, তাহলে এটা আরো ছোট। তার থেকে আরো 1টা নিলাম, তাহলে হয়ে গেল -3। আবার তার থেকে আরো 1টা নিলাম, হয়ে গেল -4। অর্থাৎ আমি যখন এক একটা করে কমাচ্ছি তখন আমার দেখতে কিন্তু সংখ্যাটা বাড়ছে, এইটাকে আমার মাথায় রাখতে হবে। অর্থাৎ মাইনাসের গায়ে বড় সংখ্যা মানে আসলে সেটা ছোট, তার কারণ আমি এক এক করে বেশি করে কমাচ্ছি। 0 থেকে মাত্র 1টা কমালে হলো -1, আরো 1টা কমালে হলো -2, আরো 1টা কমালে হলো -3, এরকম ভাবে চলতে থাকছে। অর্থাৎ আমরা যত বেশি কমাচ্ছি তত মাইনাস বড় বলে বলছি, অর্থাৎ বড়টা কিন্তু আমাদেরকে একটু ভুল পথে পরিচালিত করছে, আসলে ওটা ছোট। তাহলে আমরা এই যে নাম্বার লাইন, এটা বাঁ দিক থেকে ডান দিকে আমরা বড়তে যাচ্ছি, আবার ডান দিক থেকে বাঁ দিকে যেতে গেলে ছোটতে যাব। তাহলে এই যে মাইনাস সংখ্যাটা, এই মাইনাস সংখ্যাটা কিন্তু যত আমরা বাঁ দিকে যাব সেইটা ছোট। অর্থাৎ একটা নাম্বার লাইনে আমার ধনাত্মক, শূন্য, ঋণাত্মক যা ইচ্ছা হতে পারে, আমার যত বেশি ঋণাত্মক তত বাঁ দিকে যাবে তত ছোট, আর যত বেশি ধনাত্মক তত ডান দিকে যাবে তত বড়। এইটা আমরা বলছি কেন জানো তো? এটা আমরা বলছি তার কারণ হচ্ছে, ধরো চলরাশি, ধরো এক্স একটা চলরাশি আর ওয়াই একটা চলরাশি। আমি একটা হিসাব করব এক্স প্লাস ওয়াই, আর একটা হিসাব করব ধরো এক্স মাইনাস ওয়াই। এই মাইনাসটাই আগে হিসাব করতে হবে, কারণ আমরা সেই কত টাকা দাম, কত ফেরত দেবে, এটা তো সেই মাইনাস বিয়োগের অঙ্কই আমরা করছিলাম। তো তাহলে আমরা যদি এই মাইনাসটা হিসাব করি, দেখো ধরো আমরা এক্স মাইনাস ওয়াই এইটা আমরা হিসাব করি। আমরা এইটা এক্স আর ওয়াইটা কি না, আমি কত টাকার নোট দিয়েছি, আর ওয়াই হচ্ছে আমি কত দামের জিনিস কিনেছি, সেগুলোর আমরা চলরাশির নাম দিলাম। তাহলে আমি একটুখানি যদি এটাকে কথায় লিখি যে কত টাকার নোট আর এটা হচ্ছে যে কত দামের কত টাকার জিনিস। এই হিসাবটা আমার কেন করতে হবে? তার কারণ হচ্ছে যে এটা বিয়োগ করে দিলেই আমাকে দোকান কাকু কত ফেরত দেবে। এবারে ধরো আমি একটা উদাহরণ নিচ্ছি, এবারে এক্স আর ওয়াই কিন্তু চলরাশি, এটাই আমার মজা। তাহলে এক্স এর মান আমি যা ইচ্ছে নিতে পারি। ধরো বলে বললাম, হ্যাঁ, এক্স এর মান হচ্ছে আমরা যেই অঙ্কটা করলাম 5, আর ওয়াই এর মান হচ্ছে 10। তাহলে এক্স বিয়োগ ওয়াই কত বলতো? 5 বিয়োগ 10। তাহলে আমরা বলেছি এই ধরনের জিনিস করতে গেলে আমরা কি করব? মনে মনে আমরা 10 বিয়োগ 5 করলাম, কিন্তু ছোট থেকে বড়টা বাদ দিচ্ছি বলে ওটা মাইনাস। অর্থাৎ 10 বিয়োগ 5 করলে হলো 5 আর হলো মাইনাস। তাহলে এই চলরাশির মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক, শূন্য, এগুলোর বিভিন্ন মান হতে পারে। সেগুলোর যোগ বিয়োগ অনুযায়ী যে পুরো রাশিটা হলো সেটাও ধনাত্মক, ঋণাত্মক, শূন্য যা ইচ্ছা হতে পারে। অর্থাৎ এই চলরাশির সূত্র ধরে আমরা কিন্তু আজকে এই ঋণাত্মক বা নেগেটিভ নাম্বার, মাইনাস সংখ্যা, এই ব্যাপারটা কি এটা আমরা আজকে একটুখানি ধারণা করলাম। এই ধারণাটাকে আমরা পরের দিন আরো এগিয়ে নিয়ে যাব। আমরা দেখব যে এই যে মাইনাস জিনিসগুলো, এই মাইনাস জিনিসগুলোর সাথে আরো একটা মাইনাস জিনিস বা আরো একটা প্লাস জিনিস যোগ বিয়োগ করলে ব্যাপারটা কি দাঁড়ায়। তার কারণ হচ্ছে যে যদিও আমরা চলরাশি লিখি, কিন্তু চলরাশির যে নাম, সেই নামে তো আমরা মান বসিয়ে দিলে সেগুলোর মানগুলো যোগ বিয়োগ করতে হবে। তো তার মধ্যে কোনো মান প্লাস হতে পারে, কোনো মান মাইনাস হতে পারে। এগুলোকে আমরা কি করে হিসাব করব?
আমরা একটু দেখব এবং এইটা দিয়ে চলরাশির বিভিন্ন নিয়ম আরো বানানোর কতগুলো উদাহরণ আমরা দেখব। চলরাশির ব্যাপারটা নিয়ে আমরা এগোবো পরের দিন। আজকে আমরা এখানেই শেষ করি। তোমরা আশা করি এই চলরাশির ব্যাপারটা থেকে বীজগণিত ব্যাপারটা কি একটু ধারণা করলে তোমাদের দাদা দিদিরা আর তোমাদের জব্দ করতে পারবে না। এবার আমরা আস্তে আস্তে এই বীজগণিতের বিভিন্ন জিনিস সেইগুলো শেখার দিকে এগিয়ে যেতে পারবো। আজকে তাহলে আমরা এখানেই রাখি। আবার পরের দিন দেখা হবে এই চলরাশির ধারণা।